নমস্কার, আমি পৌলমী। আবার আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের কাট্টু কথার একটা দারুণ এপিসোড। আজকে আমরা পেয়ে গেছি এমএলএ তাপস চ্যাটার্জিকে। জেনে নেব স্যারের জীবনের সংগ্রামের গল্প, আপ ক্লোজ অ্যান্ড পার্সোনাল। চলুন ওনার মুখ থেকেই শুনে নিই ওনার জীবনের গল্প। নমস্কার। নমস্কার স্যার। আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার যা মনের কথা আছে, আমি খোলা মনেরই মানুষ। আমি নিজেকে ওপেন হার্টেড বলেই মনে করি। আমি খোলা মনেই বিষয়টাকে সবসময় আলোচনা করেছি। কোন পক্ষে এমনকি বিরোধী পক্ষের সঙ্গে যখন আলোচনা করি তো খোলা মনেই করি। আমরা শুরু করি, আপনার যে পেশা, এই পেশার শুরুটা কোথা থেকে হয়েছিল? প্রথম কথা ধরুন, আমি বলতে গেলে আপনাকে একটু ব্যক্তিগত জীবনের কথা বলতে হবে। নিশ্চয়ই। মানে আমার নিজের ব্যক্তিগত জীবনে ধরুন, বাবাকে মাকে এরকম পরিচয় ছিল না। আমার দিদিমা আমাকে মানুষ করেছিলেন, আচ্ছা শুনে এসেছিলেন। এর পিছনে কোনো ইতিহাস বিহাইন্ড থাকতে পারে, সেটা আমি আগ্রহ কখনো দেখাইনি। তারপর আমার দিদিমা মানে একজন লোকের বাড়ি কাজ করে আমাকে বড় করেছেন। ছোটোবেলা থেকে একটা জেদ ছিল দরিদ্র মানুষকে, তারপর আমি নিজে রামকৃষ্ণ মিশনের ছাত্র। আচ্ছা আর একটা আদর্শবোধ আমার জীবনে এসেছিল। এবারে মানে এসেছিলো যে বিষয়টাকে নেবার জন্য। এই করতে 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 স্কুলের গণ্ডি পাড়িয়েছি। দুর্বল আন্দোলন বড়নগরে থাকি। দুর্বল আন্দোলন বা বড়নগরে তখন নানা কারণে বিষয় মানে আমার পরিবারের লোকেরা বড়নগর থেকে ডিস্ট্রিবিউট হয়ে যান। আচ্ছা তারপরে আমরা রাজারহাটে প্রবেশ করি। রাজারহাটে বা নিম্ন মধ্যবিত্ত পরিবার কোনোরকমভাবে জমি কিনে হ্যাঁ মানে ইন দি ইয়ার 1974 আমরা রাজারহাটে আচ্ছা আসি এবং রাজারহাটে যেখানে নারায়ণপুর, এটা আমার একটা ওই জায়গায় যেখানে আমরা বিষয়টাকে নিয়ে আসি এবং তারপর আস্তে 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 1977-এ মাধ্যমিক পাস করি। তারপরে আমি মতিঝিল কমার্স কলেজে ভর্তি হই। আচ্ছা ভর্তি হওয়ার পর একদিন একজন ভদ্রমহিলা তিনি আমাকে অ্যাপ্রোচ করেন যে আমার যে তোমাকে রাজনীতিতে ছাত্র আন্দোলন করতে হবে। তা আমি আচ্ছা একটু তখন আজ যেমন আমি টকেটিভ, তখন আমি একটু সাই টাইপের ছিলাম। আচ্ছা মানে কলেজে পড়াশোনা করতে গেছি, ইত্যাদি করতে হ্যাঁ গেছি। তো উনি আমাকে, এখনও তিনি হয়তো আজকে দিনে নেই, তিনি রানী বিশ্বাস, তিনি আমাকে এসে বলেন যে হ্যাঁ দেখুন, দেখো তোমাকে এরকম করে করতে হবে। এরকমভাবে আমার সাথে এমনভাবে কথা বলেন, হ্যাঁ এদেশে মানুষের প্রচুর আছে, যার নেই। একটা এসব এমনভাবে কথা শুনে আমি মুভড হয়ে যাই। আমি ছাত্র আন্দোলনে ভোটে দাঁড়াই, প্রচুর ভোটে আমি জিতি। ওই আমার শুরু ওইখানে ওখান থেকে আমার ছাত্র আন্দোলন 1977 ছাত্র আন্দোলন হ্যাঁ শুরু হয়। মতিঝিল কলেজের হ্যাঁ সভাপতি প্রেসিডেন্ট নির্বাচিত হই। তখন ইউনিয়নের প্রেসিডেন্ট রাজনীতি হাতে করি। ওখান থেকে শুরু, মানে ওখান থেকে শুরু, ওখান থেকে জীবনের সব কিছু বিষয়টাকে শুরু করা হয়। তারপরে আমি 78 তখন এখানে প্রথম পঞ্চায়েত নির্বাচন, হ্যাঁ সেই নির্বাচনে আমি তৎকালীন দলের হয়ে কাজকর্ম দিয়ে শুরু হয় আমার এখানে বিষয় টালমানা চলে। আচ্ছা মানে দমদম বলে ওখানে। তবে এলাকাতে যেহেতু ক্লাব করি, সামাজিক কাজ করি মানে বিষয় হয়। 1983 আমার তখন বয়স মাত্র 21 বছর। বাবা আমি তখন পঞ্চায়েত মেম্বার হই। আমাকে আচ্ছা সময় খুবই অল্প বয়সে এবং তৎকালীন সময় পঞ্চায়েত মানে হ্যাঁ একদম ইয়ং ছেলেদের মানায় না। পঞ্চায়েত মানে একটু একটু বালিকা গোছের মানুষ, বয়সে ইত্যাদি হ্যাঁ মানুষ। হ্যাঁ তো সেইটা প্রথম প্রথাটাকে ভেঙে দেওয়া হয় এবং আমি প্রথম আচ্ছা মানে ওই প্রধান হই 1983 এবং 1988 আমি প্রধান হই, মেম্বার হই। 88-এ প্রধান হই, পশ্চিমবঙ্গের প্রথম প্রধান, কম বয়সী প্রধান। এবং আমি মানে প্রথম অ্যাম্বুলেন্স তৈরি করি। এটা একটা উত্তাল দিক পঞ্চায়েতের দিকের বিষয়টাকে মানে রাখা হয় এবং পঞ্চায়েতকে খুব ডাইনামিক ব্যাপারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিষয়টাকে হয়। এটা আমার রাজনৈতিক জীবন এই করে উত্তর হতে 1993 মানে আমাদের পঞ্চায়েত সেইভাবে শুরু হয় না 94-এ গিয়ে মিউনিসিপ্যালিটি হয়ে যায়। আচ্ছা 94-এ প্রথম মিউনিসিপ্যালিটিতে আমাকে মানে মানে একটা প্রথম নোটিফাইড বডি হয়, 5 মাসের জন্য গভর্নমেন্ট করে। সে নোটিফাইড বডিতে আমাকে ভাইস চেয়ারম্যান করে। তারপর 94 থেকে ইলেকটেড বডি হয়। 94 থেকে 99 আমি পুরসভার ভাইস চেয়ারম্যান হই এবং ডাক্তার জ্যোতির্ময় মুখার্জি বলেছিলেন শিক্ষাবিদ, তিনি চেয়ারম্যান হন। কিন্তু 99 থেকে 2014 আমি 3 টার্ম পুরো চেয়ারম্যান হই। তারপরে 2015 সালে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করি 1 জুলাই এবং দিদি আমাকে প্রত্যক্ষভাবে প্রথম ডেপুটি মেয়রের পদ দেন বিধাননগর কর্পোরেশন। তারপর 2021 আমি বিধানসভার বিধায়ক হই আর 2011 সালে আমি পরাজিত হই। আচ্ছা এভাবে রাজনৈতিক জীবন কোনোদিন আমি হারিনি, কোনোদিন আমি বিষয়টাকে করিনি। জীবনে এই উত্থান পতনের মধ্যে দিয়ে গেছি এবং মূলত জীবনের সামাজিক কাজ এবং আমার ক্লাব একটা ভিত্তি। আমি এইভাবেই বড় হয়েছি, এইভাবেই বিষয়টাকে করেছি। এখন কি সামাজিক ক্ষেত্রে ভিত্তি হয়েছি। বাবার সঙ্গে পঞ্চায়েতে থাকা নিয়ে একটা মতবিরোধ হয়েছিল। বাবা চাইছিল না কম বয়সে, তখন নারায়ণপুরে দাঙ্গা হতো। বাবা বলতো বাচ্চা ছেলে পারবে না, ভয় করতে করতে আমি বয়স কম প্রধান হব, এই লোভ সামলাতে পারিনি।
বা কিন্তু দায়িত্ব। অনুপ্রেরণা কে ছিল এই যে এতটা মানে জার্নি? মানে অনুপ্রেরণা ছিলেন মা, অনুপ্রেরণা ছিলেন আমার দারিদ্রতা, মানে দারিদ্রতা, মানে বলতে পারেন যে একটা যে দারিদ্র মানুষের নেগলেক্টেড, মানুষের বিষয়ে স্কুলে গেলে বলে কালকে টাকা না আনলে আনবে না, এটা মানে মানুষের জেদ তৈরি করতে হতে, মানুষের জন্য কিছু করা যাবে না, এটা ব্যাপারটা হতো। এবার চিরকালই এইটা আমার মনের মধ্যে আর আমি একটা নানা কারণে একটু প্রথম দিকে একটু হীনমন্যতায় ভুগতাম, ঠিক ঠিক গরিব মানুষ মানে এই মর্যাদা পায় না। দারিদ্রতাটাই হ্যাঁ, আপনাকে টেনে এইটাই আমার জেদ তৈরি করেছে যে আমাকে আমাকে বড় বড়রা দয়া ভগবান আল্লাহ বলুন মানে এই জায়গাতে নিজেদের সাহায্য করেছে। আর যার জন্য কখনো কোনো মানুষকে আমি রিফিউজ করিনি, কোনো মানুষকে আমি রিফিউজ করার মর্যাদা দেন এই করি, অনেক সময় পারি না, হয়তো রাগ করি, কিন্তু তার পরের মুহূর্তে গিয়ে বিষয়টাকে মানে রাখি। সামাজিক ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে যখনই কোনো ধরুন ক্ষমতা পেয়েছি, বড় কালী পুজো করেছি, বড় কালী পুজো করে খুব নাম আছে, কিন্তু কালী পুজোর মানে একটা ব্যাপক অর্থ, ব্যাপক টাকা সমাজ ক্ষেত্রে দান করেছি। নতুন নতুন সিস্টেম তৈরি করেছি, মানে মানে তৈরি করেছি মানে মানে ক্ষেত্রে। এবং হিন্দু মুসলিম, এবং বাবা বলেছিলেন আমি নমস্কার করে প্রধান যাই, দেখো তুমি জানো তুমি হিন্দু মুসলিমদের জন্য যেন এমন কিছু করে তারা মনে রাখে তোমাকে, এটা মনে আজকের তারিখ অবধি এটা আমি তাদের কাছে একটা খুবই মানে জনপ্রিয় বিষয়। মানে মানে একটা কম বয়সী মেয়ে, মানে আপনার কাছ থেকেও ছোটো, সে আমাকে একটা কোভিডের সময় তার বাড়িতে হাত ধরে নিয়ে গেল, নিয়ে গিয়ে দেখলাম শাহরুখ খানের সঙ্গে আমার ফটো ছিল। আমার ফটো কি, আমি এরকম শাহরুখ খানের সঙ্গে, আমাদের পশ্চিম রায়বাড়ি 24 কামরা। আমি যে সে বললো আমার বোনকে আপনি পড়িয়েছেন, আমাকে আপনি পড়িয়েছেন, পুরো ব্যাপারটা আপনি দেখেছেন, আমার কাছে আপনি হচ্ছেন আসল হিরো। তো আমার জীবনে অনুপ্রেরণা পেলাম যে ঠিক আছে, ঠিক দরিদ্র মানুষের মানে বিষয়টাকে আছে আছে বলে যখন যখন আইএস অফিসাররা স্যার বলেন ইত্যাদি বলেন, আমার জীবনে অভিজ্ঞতা আছে। দিদিমার সঙ্গে বড়নগর মিউনিসিপ্যালিটিতে জিআরের তালিকাতে লাইন দিয়েছিলাম, লাইন আর শেষ হয় না, লাইন আর ঢুকতে দেয় না। এখন যখন এই মানে এই জন্য কোনো মানুষকে দেওয়ার ক্ষেত্রে আমি আর লাইন দিতে দিই না, মানুষকে বিষয়গুলোকে করি। স্যার রাজনীতিতে আসার পেছনে অনুপ্রেরণা কে ছিল? দেখুন, অনুপ্রেরণা বলতে মানে একটা ছিল তখন দুর্বল বিষয়, এবং সেই আন্দোলনে আমি তখন বিষয়টাকে রাখি। আমার কাছে একজন ভদ্রলোক দারুণভাবে বলেছিল, দেখো রাজনীতি না করলে, পাওয়ার না পেলে কোনো কিছু হবে না। পাওয়ার একটা ছুরি, ছুরি যেমন সমাজ বিরোধী মানুষকে মারে, ডাক্তার আর নার্স ছুরি দিয়ে মানুষকে সেবা করে। আমার এক বন্ধু, সে কী করেছিল, রক্ত আনতে গেছিলো, রক্ত পায়নি, নেতাকে দিয়ে ফোন করলো, তার কোয়ালিফিকেশান, সে হচ্ছে অধ্যাপক, সে বলে দেখ কোয়ালিফিকেশান দিয়ে দেশে কিছু পাওয়ার ক্ষমতা লাগে। এবার ক্ষমতাটা মানে যখন আপনার কাছে আছে, আপনি খুব ভালো মানুষ, 5 টাকা দিয়ে বাচ্চার দুধ কেনেন, এটা একটা অত, আমি খুব খারাপ মানুষ, 5 টাকা দিয়ে মদ খাই, জীবনটা কেউ করি, দুটো 5 টাকার কিন্তু এক ভ্যালু না। একটা ভ্যালু দিয়ে জীবন তৈরি হয়, একটা ভ্যালু দিয়ে কিন্তু বিষয়গুলোকে অর্থনীতির, এটা অর্থনীতিরই কথা। আমি একটা ইকোনমিক্সের ছাত্র ছিলাম, সেই হিসেবে বিষয়টাকে বলা। তো সেই জন্য মনে হচ্ছে সেইটা একটা অনুপ্রাণিত দুর্বল আন্দোলন, তখন বড়নগরে বিষয়টাকে হয়েছে, একটা পরিবর্তনের সূচনা বিষয়টাকে হয়েছে, এরকম একটা অনুপ্রেরণার মধ্যে দিয়ে আমি নিজের রাজনীতিতে করে আসি। ও কলেজে গিয়ে কলেজের ছাত্র আন্দোলন, মানুষের সামনে আসা, এলাকার পঞ্চায়েতের সাথে কাজ করা ইত্যাদি করা, মূলত ক্লাব বেস থেকে আমি বিষয়টাকে এসেছি। এবং আমার অনুপ্রেরণার উৎস আমার মা ছিলেন, মা এই ব্যাপারটাকে রাখতেন আমার, এবং আমি নিজের চোখে দেখেছি তাদের অবদান, তাদের কষ্ট, তাদের বিষয় সবটা তো ব্যক্ত করা যায় না, ব্যক্তিগত জীবনে কিছু ব্যাপার থাকে, সেগুলো আমার দেখে এটা আমার মনে হয়েছে রাজনীতি যেন আমার মাকেও সুখী করে, রাজনীতি যেন আমার জনগণকেও সুখী করে, এটা হচ্ছে আমার জীবনের ব্রত ছিল। প্রথম এমএলএ হওয়ার এক্সপিরিয়েন্স? না, তখন আমি তো প্রথমে মানে মানে প্রথমে হচ্ছে আমি ধরুন একদম মেম্বার, প্রধান, চেয়ারম্যান ইত্যাদি হয়েছিলাম। তো মানে তখন তারপরে তখন প্রথম এমএলএ হওয়ার এক্সপিরিয়েন্স, মানে আমি প্রথমেই বিধায়ক হিসেবে আমি ঠিক করি, ধরুন গতানুগতিক আমাদের একটা অর্থ ধরা থাকে বছরে, এমএলএরা পায়, এমএলএ এলাকা উন্নয়ন, বিভিন্নভাবে কাজ করেছে, আমার ইনোভেটিভ আইডিয়া, আমি ঠিক গতানুগতিক গণ্ডিবদ্ধ কাজে আমি বাধা থাকতে চাই না। আমার একটা মনে হয় যেন কাজ করবো, মানুষ কমিটমেন্ট করবো, ইনোভেটিভ আইডিয়া দিয়ে কাজ করব। যেমন আমি ধরুন প্রথমে ঠিক করি, ভোটে জিতে এসে আমার মা 2011-তে আমাকে হেরে মা চোখের জল ফেলেছিলেন বাড়িতে যখন ঢুকছি, কিন্তু 2021-এ মা দেখে যেতে পারেননি, আমি জিতে ফিরছি। তখন প্রথমে এসে মাকে নমস্কার করে বলি, তোমার নামে আমি একটা প্রজেক্ট করব, মীরামা সম্প্রীতি উপহার। পশ্চিমবঙ্গের একমাত্র বিধায়ক আমি যিনি 5,000 টাকাটা বেনারসি শাড়ি বিধানসভাতে দিই। এখন আমার সংখ্যা প্রায় কাছাকাছি 2700 জন, 2700 জন আমরা কভার করেছি, মানে 2679-82 এরকম হতে পারে মেবি, মানে খুব ইট উইল বি রিচ
2700 বাহ মানে 700 700 মানে বেনারসি শাড়ি বেনারসি শাড়ি এবং 5000 টাকা। তাহলে মানুষ যেন বিষয়টাকে রাখতে পারে। এবং একটা ব্যাপারে এখানে কোনো দলমত দেখা হয় না। আধার কার্ড, 18 বছর বয়স, আমার বিধানসভার বাসিন্দা। মানে কারো নতুন জীবন শুরু হচ্ছে জীবন তার শুরু জন্য এটা খুবই এটা ভালো। থাকে আসেন, এবং এটা আমি বাহ। আপনাকে দেখেছি। এবং এটা আমার যে ফেসবুক যে আছে, ফেসবুক ইন্টারন্যাশনাল এই প্রজেক্টটাকে খুব মানে Support করে। সাপোর্ট মানে করেছে, মানে বিষয়টাকে করেছে। দ্বিতীয়ত আমি একটা অন্ন সত্ত্ব চালাই। অন্ন সত্ত্ব মানে কীরকম, যে আমার ক্লাব থেকে আমার দিদিমার নামে যে আমার গেল 30 জন মানুষ, 59 মানুষ রেগুলার খায়। এটা মানুষের থেকে টাকা তুলে করা হয়। রেগুলার রেগুলার খায়, 30 জন মানুষ রেগুলার খায়। বাহ এবং এটা আমার 600 দিন অতিক্রান্ত হয়ে গেছে। এবং এটার পেছনে হচ্ছে ধরুন আমরা নিজেরা মানে আমাদের ওখানে যে কোনো মানুষ আমাদের নারায়ণপুর অঞ্চলে মারা গেলে অর্থ দেন, শ্রাদ্ধ বাড়িতে গেলে, বিয়ে বাড়িতে অর্থ দেন, কালকে একটা নতুন কোণে 10,000 টাকা হাতে তুলে দিলেন। এরকমভাবে কোনোদিন কোনো অর্থের অভাব হয়নি। অর্থের অভাব হয়নি বিষয়টাকে রাখা। এত ভালো একটা কাজের মানে সঙ্গে কাজের যুক্ত সঙ্গে হচ্ছে। এবং নিয়ন্ত্রণ মানুষগুলোকে দেখলে মনে হবে কোন দেশে বাস করি। একদল মানুষ 5 স্টারে গিয়ে খুব আনন্দ করছে, ঠিক। একদল মানুষের তখন দুবেলা খাবারও নেই। আর এই সব মানে আমরা তো মানে আমি যখন মানে কলেজে পড়ি তখন সুকান্ত সেই কবিতা আমাকে আপ্লুত করেছিল। প্রয়োজন নেই কবিতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এটা আমাদেরকে খুব এ করতো, মানে ইন্সপায়ার্ড করতো যে বিষয়টাকে বা মানে নিয়ে নেওয়ার জন্য। এটা আছে। 2 নম্বর ধরুন আমার অঞ্চলটা হিন্দু মুসলিম অঞ্চল। আমি মনে করেছি প্রথম ইমাম সাহেবদের শ্রদ্ধা জানাবো, ঠাকুর মশাই। প্রতি ইমাম সাহেবকে 1000 টাকা মাসে ভাড়া দিই। কোনো একজন বড় লোক মানুষ আমাদেরকে স্পন্সর করেন ক্লাবকে, প্রতি মাসে এই 101 জন ইমাম সাহেব নিউ টাউন বিধানসভায় আমার থেকে ভাতা পান, মানে ইমাম পরিষদ দেন। আবার ঠাকুর মশাইরা একটা ভাতা পান, বিষয়টাকে দেওয়া। আমি যেহেতু নানা সোশ্যাল কাজ করি, নানা বিষয়গুলো করি, আমি খুব খোলামেলা বলি যে একদম যারা ক্ষমতাবান তাদেরকে আমি অ্যাপ্রোচ করি যে নেতা হলে তো খুসখুস করে, বিষয়গুলো করে, অন্য কিছু দেখা। আমি বলি এই কাজটা করুন, এটা আমার কাছে একটা বিষয় জীবনের বড় দাদা। আমি বলিও, মানে কতটা বিতর্ক হয়ে যাবে কিনা জানি না, বড় লোকের ট্যাগ কাটো, গরিব মানুষকে সেবা করো। ঠিকই আছে। ঠিকই আছে। আচ্ছা, জীবনের কোন কঠিন সময় ভীষণ নাড়িয়ে দিয়ে গেছে বা একদম পার্সপেক্টিভ চেঞ্জ করে দিয়েছে, সেরকম কোনো মানে এসছে অনেকগুলো, এক্ষুনি মেমোরিতে রাখা। মানে ধরুন কঠিন সময় বলতে মানে আমি 2011 সালে যখন হেরে যাই, হেরে যাওয়ার পর যে পরিস্থিতি হয়, মনে হচ্ছিল চেনা মানুষগুলো অচেনা হয়ে গেছে। মনে হয় যেন যে অফিসার আমাকে স্যালুট দিয়েছে, অফিসার আমার নামে কেস দিচ্ছে। মনে হচ্ছে যেন মনে হচ্ছে যেন কিছু মানুষ মানে বিষয়টাকে বিষয়টাকে হচ্ছে যেন মনে হচ্ছে যেন আমার ওখানে একের পর এক জিনিস যেন মানে হয়ে যাচ্ছে, দখলচ্যুত হয়ে যাচ্ছে মানুষের অধিকার। মনে হচ্ছে যেন কি একটা দিন যাবে, কীভাবে দিনটা যাবে এরকমভাবে আমার কাছে মনে হয়েছিল কীভাবে। কিন্তু মানুষের আশীর্বাদ, ভালোবাসা, পাশে থাকা, সংকল্প, জেদ, ফিরে আসা। এবং আমি যখন আমি একটা গল্প আপনাকে বলি, যখন আমি বললেন খোলাখুলি বলতে খুব ভালো লাগছে, যে এখন এই সাংবাদিক গোছের রাজনৈতিক কটকটানি প্রশ্ন না হয়ে যায়, খুব ভালো লাগছে। আমি যখন 2011 সালে হেরে ফিরছি, জীবনে কোনো তাপস্যরা যে হারবে এটা রাজারহাটের মানুষের বিশ্বাস ছিল না। এবিপি আনন্দ করার পর এই লোকটা জিতবে, এরকম এরকম একটা পাই আমি। এবং আমি দলবন্ধ উঠতেও ভোট পাই। আমি যে অঞ্চলে থাকি সে অঞ্চলে তখন আমি হারিনি। তা আমি যখন হেরে ফিরছি সামান্য ভোটে, গাড়িতে উঠছি, সবাই সমর্থকরা কাঁদছে, ইত্যাদি করছে, তাদেরকে আমি করে দিয়ে গাড়িতে উঠছি, তখন আমার মোবাইল ফোনে আমার রাজারহাটে প্রথম আমার ক্লাবে একটা সব ভাই গাড়ি ছিল, তো মারা গেছে কেউ, সব ভাই 4 জন ফোন করেছেন। আর পাশে বসে আমার এক সহকর্মী, সে বসে আছে, ফোন করে বলছে দাদা আমার একটা মারা গেছে, সব ভাই গাড়ি দিতে হবে। তাহলে কোথায় বলুন, আমি দেবো কোন জায়গা, আমার ওই জায়গার মধ্যে কোনো জায়গায় আমি সেটাকে তাহলে ঠিক আছে আপনি আমার হাত থেকে ছেলেটি মাইক ওই কেড়ে নিয়ে বলছে যে ছাড়ুন তো, মানুষ ভেবে মানুষ আপনাকে গণেশ। আমি দুটো জিনিসে বিশ্বাস করি, এক হচ্ছে রামকৃষ্ণ মিশনের ছাত্র গুরুদেব শিখিয়েছেন, নয় জিতবো নয় শিখবো, হার থেকে শিখতে হবে। 2, আমি ক্রিকেট খেলাধুলায় বিশ্বাস করি। ক্রিকেটে প্রথম ইনিংসে ডন ব্র্যাডম্যান আউট হয়েছে, সুনীল গাভাস্কার আউট হয়েছে, বিরাট কোহলি আউট হয়েছে, পৃথিবীর সেরা ব্যাটসম্যানেরা প্রথম ইনিংসেও আউট হয়েছে, দ্বিতীয় ইনিংসটা 21 সাল এমন ব্যাট করেছি। 51 সালের পর এত ভোটে কেউ জেতেনি, জেতেনি। সুতরাং
এইটা হচ্ছে মানুষের আশীর্বাদ দেওয়া এবং সহ্য থাকা করে একটা খারাপ সময় এসছে মনে হচ্ছে এরকম ব্যাপার মনে হচ্ছে যে ছেলেটা মুখের দিকে তাকিয়ে কথা বলতো না সেও যেন এমনভাবে কথা বলছে গলির মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে মানে ছেলে যেন অচেনা সব যেন অচেনা হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন বিষয়টাকে রাখা বা ইত্যাদি করা মানে ইত্যাদি করা তখন কিন্তু আমার অনেক শিক্ষাও হয়েছে যেমন একটা হয়েছে আমার ক্লাবের সামনে একটা বাড়ি ছিল আমার ছাত্র আমি আসলে প্রচুর পড়াতাম টিউশনি করতাম ইত্যাদি করতাম কি সাবজেক্ট ইকোনমিক্স পড়াতেন না আমি তখন এমনি ধরুন মিডিওকারি শুধু পড়াতাম আমি আমি অ্যাকচুয়াল কমার্সের ছাত্র ইকোনমিক্স একটা সাবজেক্ট পার্ট অফ দি সাবজেক্ট কিন্তু রাজনীতি করি বাচ্চাদেরও বড়ি টড়ি ইকোনমিক্স একটা ইন্টারেস্টিং সাবজেক্ট আমার এটা একটা অন্য সাবজেক্ট কমার্শিয়াল ইকোনমি পড়েছি আমি এমনি ধরুন ছাত্রদের পড়ার মানে পড়া তো সেই ছাত্র সে আমাকে আমি দাঁড়িয়ে আছি আমি একটু চা খেতে ভালোবাসি ওর সে চা খাবেন ভোটের 4 দিন পর ক্লাবের সামনেটা বসে আছে তো বলছে যে মানে বলছে আপনাকে দেখে না আমার মনটা খুব খারাপ লাগছে ভালো লাগছে এরকম ব্যাপার পাড়ার ছেলে দেখুন আমার দুঃখ কি জানেন আমি আপনাকে ভোট দিইনি আপনার মতো লোককে বলে কেন আমি বললাম কেন বলছে মাসুদ ভাই আমাদের ঠিক ভোট দিকে দেওয়া হতো না এই জন্য রাগ অভিমান করে কিন্তু ভাবিনি যে এই ভোটটা না দেওয়াতে আপনি হেরে যাবেন রাগ অভিমান তখন আমি জীবনে শিক্ষা নিলাম হয়তো যৌবন বয়সে ধরুন কারো ঠেট করেছি কারোকে যাকে মারবো যে মার খায় সে মনে রাখে যে মারে সে মনে রাখে যেটা চেষ্টা করেছি পরবর্তীকালে এইটা না করতে কারণ মনে হচ্ছে আজ ক্ষমতা আছে কারো কেমন কিছু করলাম মনে করলাম যে আছে এটা ওই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করেছি জীবন্ত শিক্ষার জীবন্ত বিষয়টাকে রাখেন এরকম একটা বিষয়কে রাখা রাখা হয়েছে জীবনে মানে এরকম হয়েছে আমি কেস খেয়েছি 28শে ফেব্রুয়ারি 1 মাস 1 সপ্তাহ ঘরের বাইরে পাড়ার বাইরে রাজনীতি নতুন হয়েছে আর মুখটা ভালো করে দেখতে পাচ্ছি না স্ত্রী অসুস্থ মেয়ে সদ্য সন্তান নিয়ে সে বাড়িতে বিষয় আছে সহকর্মীরা মানে সবাই আমরা করে বেড়াচ্ছি 307 কেস আমাকে আমি কেস লড়েছি পরে জিতেছি কিন্তু বিষয়টা মানে জীবনে লড়াই এখন তো গ্রামার ধরুন সব কিছু বিষয় কেউ আমাকে কোটিপতিও ভাবেন কেউ আমাকে বিষয়টাও ভাবেন কিন্তু আমার পেছনের বিহাইন্ডে এই ইতিহাসগুলো রয়েছে জায়গাটা কি আমি করি এই জন্য এটা থাকে এখনো আমি বলি ভোটের সময় বলতে পারি আমি যে আপনি কাকে কেন আমাকে ভোট দেবেন রাত্রির একটাই আপনি কাকে পাবেন পাড়ার কুকুরকে পাবেন পুলিশকে পাবেন আর তাপস চ্যাটার্জিকে পাবেন এবং এইটা আমি রাত্রি 2টো 2:30 আপনি টেস্ট করেও দেখতে পারেন যে মানে রাত্রিবেলা মানুষের সেবাতে আমি উপস্থিত এই কথাটা বলাটাই সবচেয়ে এটা হিম্মত একদম তার সঙ্গে রিয়েলিটি মেলাতে হয়। আচ্ছা স্যার আপনার বিধানসভা এলাকায় এখন সবচেয়ে বড় সমস্যা কোনটা দেখুন বিধানসভা কি আমি উন্নয়নের সমস্যা বলতে পারি না পলিটিক্যাল সমস্যা বলতে যেটা আপনি বলতে কমফোর্টেবল ধরুন রাজনৈতিক সমস্যা তো একটা আছে আমাদের হিন্দু কেউ চেষ্টা করছেন 2 সাম্প্রদায়িকতাকে নিয়ে খেলা করা বিজেপি চেষ্টা করে হিন্দু সাম্প্রদায়িকতাকে নিয়ে খেলা করা আইএসএফ চেষ্টা করছে মুসলিম সাম্প্রদায়িকতা নিয়ে খেলা করা আমি রাজনৈতিক ফিলোসফির দিক থেকে 2 সাম্প্রদায়িক মৌলবাদী ব্যাপারটার বিরোধী মৌলবাদ কখনো ধ্বংস করে রেখে এর জন্য আমাদের লড়াইটা সেইটা এবং সেই লড়াইটার একটা আছে তার একটা ফলাফল আছে অন্য কিছু না তাকিয়ে দেখো তুমি হিন্দুকে ভোট দে একে ভোট দে এই যে ফিলোসফি যে ছোটোবেলা থেকে আমাদের ছিল না আমাদের ভোটের সময় কখনো আমরা মনে করি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের পরিচয় ধর্মে না আমাদের পরিচয় কর্মেই আমাদের পরিচয় হ্যাঁ এটা আছে এবং আমি দেখুন মানে একই সঙ্গে ধরুন মানে গিয়ে ইফতারি করবো একই সঙ্গে ধরুন শতলা পুজো করবো আমার মধ্যে কোনো পার্থক্য থাকে না আমি নিজে একদিন রোজা করি আমি নিজে নিজে নামাজ পড়ি যেদিন ঈদের দিন আছে আর পুজোর সময় আমি তো উপোস করি এটা তো আমার ব্যাপার সবটা মিলিয়ে আমরা বিষয়টাকে রাখার চেষ্টা করি এই জন্যে সমস্যা এই রাজনৈতিকভাবে বলতে পারেন এলাকায় উন্নয়নে কিছু সমস্যা আছে আমাদের আরও বেশি ধরুন আমাদের পূর্ণি একটা হাসপাতালের ব্যাপার আছে আরও কিছু বিষয়টাকে রাখা হবে গরিব মানুষের জমি নিয়ে বিষয় আছে আমার মুসলিম সমাজের মানুষ একটা মসজিদ চায় যেমনভাবে দুর্গাঙ্গন হচ্ছে একটা মসজিদের বিষয় চান এইটাও ঠিক মতো করে সরকারকে দেখতে হবে যেমন মমতা মুখ্যমন্ত্রী যেমন দুর্গাঙ্গন করে দিয়েছেন ঠিক যেন মানে মুসলিম মানুষেরও তাদের বিষয়টাকে আছে ব্যাপারটাকে একটু রাখা থাকা ইত্যাদি করা কিছু মানে আছে মানে সেটাকে আমরা একসঙ্গে রেখে অনেকগুলো সমস্যা আর আমি অনেকগুলো ইনোভেটিভ আমি শ্মশান বানাচ্ছি আমি ধরুন আমার নিজের এমএলএ ল্যাস থেকে আমি আল্ট্রাসোনোগ্রাফি মেশিন দিয়েছি আমি মানে এক্সরে মেশিন দিয়েছি
আমি মানে আপনার দিয়েছি, মানে ডায়ালিসিস মেশিন দিয়েছি। চেষ্টা করি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ফর্মে কাজ করা। দেখেছেন বোধহয় টিভি মিডিয়াতে, নিশ্চয়ই দিকে দেখেও থাকতে পারে। একদম। আছে সমস্যা ধরুন নানাভাবেই আছে, কিছু কিছু সমস্যা নানাভাবেই আছে। আর আরেকটা হচ্ছে যে জনগণের অংশগ্রহণ, এটাকে আমাদের করতে হবে। আরেকটা ধরুন আমার পুরনো রাজনীতিবিদ হিসেবে রাজনৈতিক কনসাসনেসটা আমাদের কমছে, এটাকে আমাদের একটু বাড়ানোর জন্য প্রত্যেক পলিটিক্যাল পার্টি সেটা চেষ্টা করা উচিত রাজনৈতিকভাবে। এইটার জন্যই বলবো যে যুব সমাজকে কি আপনি মানে এই পরিকল্পনাতে কিভাবে অংশগ্রহণ করার জন্য ধরুন আমাদের মুখ্যমন্ত্রী শিল্পের ইনভেস্টমেন্ট করছেন, তার একটা দেখবেন শিক্ষিত ছেলেরা আমাদের এখানে বিষয়গুলো পাচ্ছেন। এবং আমি এখন দেখুন এই যে কর্মসংস্থান প্রকল্প গভর্নমেন্ট নিয়েছে, একটা বড় মৌ চুক্তি হলেই বড় ইন্ডাস্ট্রি করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার লাগে। এটা এক্ষুনি আজকে এটা একটা পিচের রাস্তা না যে 2 মাসের মধ্যে আপনি পিচ করে দেখিয়ে দিলেন আমি করছি, বা একটা প্রজেক্ট 1 বছর 2 বছরের মধ্যে। এটা লং টার্ম। আর এছাড়া ইন্ডাস্ট্রির অ্যাপ্রোচও উল্টে গেছে এখন। অর্গানাইজ ইন্ডাস্ট্রি সাধারণভাবে দেখুন আমরা ছোটোবেলাতে, বা আপনিও মানে আমার থেকে বয়সে অনেক কম হবেন, বাবা মার থেকে জিজ্ঞেস করলে দেখতে পাবেন যে আগে যেমন যেসব কোম্পানি বড় বড় অর্গানাইজ শিল্পগুলো থাকতো, এখন শিল্পেরও অ্যাপ্রোচ পাল্টে গেছে, ছোটো ছোটো বিষয় আছে বলে সবটা মিলিয়ে দাঁড়িয়ে এর হচ্ছে। এবং রবীন্দ্রনাথও আক্ষেপ করে বলছেন বাঙালিরা করণিক হয়, বাঙালিরা ব্যবসা। কিন্তু আজকে দেখুন বাঙালিরা নানা কারণে বিষয় হচ্ছে আইটি সেক্টরে যুক্ত হচ্ছে, আমাদের আইটি মেধা আছে পৃথিবী বিখ্যাত হয়েছে, সব স্টেপে আমরা বিষয়টাকে রয়েছি। অনেকগুলো বড় মৌ চুক্তি হয়েছে যেগুলো 2-5 বছর বাদে আমাদের ইমপ্লিমেন্ট হলে অনেকটাই রাজ্যের ক্ষেত্রে আমরা বিষয়টাকে রাখবো, মানে এগিয়ে চলবো। এই বাংলাকে তো নানা কারণে কেন্দ্রীয় সরকার সমস্যায় ফেলেছে, শিল্প করতে দেয়নি, লাইসেন্স দেয়নি, বিষয়টাকে করেনি, অর্থ দিয়ে বিষয়গুলো করেনি। গুজরাটে যেভাবে তৈরি করেছে, মহারাষ্ট্রে যেভাবে তৈরি করেছে, পশ্চিমবঙ্গকে সেভাবে প্রদান করে। এই বাংলা নানা আমাদের উদ্বাস্তু সমস্যা, নানা সমস্যা দিয়ে বিষয়টা আছে, সেটাকে একটা আছে। আমার এসআইআর নিয়ে যা হলো সেটা অত্যন্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত। এবং আমরা স্বৈরাচারী যা বলি, আমরা হিটলারের নীতির সঙ্গে এক দল, এক নেতা, এক ধর্ম, এই কথা বলে। মানে এক নেতাই থাকবে, একটাই নেতা, মানে তিনি হচ্ছেন মানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটাই দল ভারতীয় জনতা পার্টি, একটাই ধর্ম। আমরা তো ভারতবর্ষ বহু ধর্ম, বহু বর্ণ, বহু নেতার বাস, এইটাকে নেই ভারতবর্ষ। বিরোধী দল ভারতীয় জনতা পার্টির সাথে রাজনৈতিক লড়াইটাকে কিভাবে দেখেন? দর্শন হিসেবে দেখি, আদর্শগতভাবে মনে করি ভারতীয় জনতা পার্টি আমাদের জাতীয়তাবাদের দল না। ওদের যে তত্ত্ব তৈরি করেছিল সেই তত্ত্বের মধ্যে গোয়েলকারের তত্ত্ব আরএসএসরা নেন। গোয়েলকার বলেছিলেন আমরা নাকি ইংরেজে তাড়িয়ে নাকি ভুল করেছি। গোয়েলকার মূলত ভারতীয় আমাদের আমাদের অন্যান্য দলের সঙ্গে মতবিরোধ থাকলেও একটা জাতীয়তাবোধ আমাদের মধ্যে কাজ করে। ভারতীয় জনতা পার্টি তার বেসিক যেখান থেকে এসছে সেটা কোনো জাতীয়তাবোধের কোনো কারখানা তাদের কাছে নেই, এবং তারা বিষয়টাকে রাখেন, যেন এই লড়াইটা আদর্শগত, নীতিগত। এইটা কে কত ক্ষমতায় থাকবে, কে কত পাওয়ারফুল, ব্যক্তির লড়াই না। নীতিগতভাবে আরএসএসকে এবং এই গেরুয়া বাহিনীকে না হাঁটালে ভারতবর্ষ, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের ক্যারেক্টার নষ্ট হয়ে যাবে। বর্তমানে রাজনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে কি মনে হয়? সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ধরুন সততার সাথে কাজ করা, ভালোবেসে মানুষের সাথে কাজ করা। প্রচার নিশ্চয়ই করবো, কিন্তু বেশি প্রচার, কিন্তু মানুষের প্রতি মনটা, হৃদয়ে দিয়ে যে মনটা থাকতো সেটা কোথায় হারিয়ে যাচ্ছে, সেইটা আমাদের কাছে একটা বড় সমস্যা। হৃদয় একটা থাকে না, মানে কোথাও গিয়ে রাজনীতির সেই হৃদয় আছে যার, সেই তো ভালো খেলে গান আছে না আপনাদের, বলেন সেই হৃদয়টা কোথায় যেন একটা মনে হচ্ছে আর্টিফিশিয়ালি পরিণত হচ্ছে। এটা যে একটা ব্যাপার থাকে, দেখবেন একটা করো, একটা ফেসবুক করে দেবো। আমি নিজেও প্রচুর ফেসবুক করি, কাজ করলে বিষয় বলি বিষয়টাকে মানে রাখি, এটাকে মানুষের সামনে বিষয়টা। কিন্তু এটাকে কোথায় যেন একটা সোশ্যাল মিডিয়ার রাজনীতিটাকে কতটা বদলে দিচ্ছে। মানে আগে যেহেতু ছিল না সোশ্যাল মিডিয়ার তখন আলাদা এক্সিস্টেন্সকে আমি স্বাগতই জানাই, আমি একবারে করবো না। কিন্তু প্রত্যেকের মেরিট ডিমেরিট থাকে, তো এর দুটো জিনিসই আছে। যেমন দেখুন আমি শুনেছি চীনে নাকি
আপনার এই যে যদি ভিডিও কল করতে হয়, আমি যদি আপনাকে ভিডিও কল করি, আমাকে গভর্নমেন্টকে রিজন দেখাতে হবে যে কেন আমি আপনাকে ভিডিও কল করছি। ভিডিও কলের রিজন, ডাক্তার যেমন ভিডিও কল করবে, আমি ডাক্তার, আপনি ফিজিশিয়ান হই, এই ভিডিও কলটা আমাকে দরকার আছে। তো আমাকে দুজনের মধ্যে একটা অন্য ধরনের সম্পর্ক তৈরি করার জন্য ভিডিও কল, সেটা কিন্তু আমাদের উত্তেজনা বাড়ায়, সেটা আমাদের কিন্তু বিষয়গুলো করে। তার জন্য কিন্তু আরজিকর কাণ্ডের সময় যারা ভালো করে ভেবেছে তারা এই কারণগুলো কেউ অস্বীকার করতে পারেনি। আজকের হয়ে যাওয়া, আজকের বিষয়টাকে হয়ে যাওয়া, আজকে দেখুন, আজকে আপনি এই সময় দেখুন বিয়ে করছে, ডিভোর্স সংখ্যা বাড়ছে। মানে মনে হচ্ছে যেন একটা ব্যাপার, একটা প্রেম ভালোবাসা করতে সময় লাগে, একটা ম্যাচিওর করতে সময় লাগে, বিবাহিত জীবনের মায়া দয়ার সম্পর্ক আছে। আমি নিজের জীবন থেকে মানে মনে হচ্ছে, কিন্তু কোথায় যেন মনে হচ্ছে এই আদর্শবোধগুলো আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। আবার দেখুন এমনিতে অনেক, আমি যেমন আমি কতগুলো বাচ্চাকে ভালো করেছি বিষয় করার জন্য। আমি খেলার মাঠ দখল হয়ে যাচ্ছে তার জন্য রক্তদান করে এই বিষয়টাকে করেছি। মানুষ আমাকে চিনেছে, ভালো লেগেছে, বা অনেকে আমাকে গরিবের বন্ধু বলেছে এই কাজগুলো করার জন্য। অনেক বড় মিডিয়া হয়তো তারা ধরার জন্য তারা 2-4-10টা লিডার কি ধরে রেখেছে, তাদের নিয়ে তারা তাদের কনজিউমারিজম। কিন্তু প্রায় এই যে ব্যাপারগুলোকে আমরা এতে মানুষ আমাদের জানতে পারছে এরকম করা, মানুষ রক্তের কার্ড লাগলে বলছে, রক্তের গ্রুপ লাগলে বলছে, এগিয়ে আসছে। এটা অনেক মেরিট দিমের তাকে রাখতে হবে। যেমন চীনে করেছে, যে আপনাকে ওই বললাম যে এটা করা। আবার কি আপনি তাহলে কি আপনি হোয়াটসঅ্যাপ ভিডিও করবেন না? তার ডাক্তার কাছে, আমি ডাক্তারের কেস রাত্রিবেলা এসেছে, ভিডিও করলে আপনাকে দেখতে পাবে বিষয়টাকে করার জন্য, মানে করার জন্য। এই জন্যে দেখুন এই দুটোরই মেরিট ডিমেরিট আছে। সুতরাং আমরা মেরিটটাকে দেবো, আস্তে আস্তে সেটাকে মধ্যে দিয়ে ব্যাপারটাকে রাখবো, বা সরকারের আরও ব্যাপারটার প্রতি কন্ট্রোল বাড়াতে হবে, কীভাবে কী করে দেওয়া যায়। আপনার কাছে মোবাইল আছে, মানে যা খুশি করে দিলেন, মানে করে দিলেন, বিষয়টা তো মানে এরকম হয় না। যেমন কালকে ধরুন আমাদের সব ভালো আছে, আমার একটা আইসিইউ ভেন্টিলেশন অ্যাম্বুলেন্স আছে। এই অ্যাম্বুলেন্সটা আমার ক্লাবের আছে, তো ক্লাবে সেটা আমাকে ভদ্রলোক দিয়েছে। এবার আমাকে কেউ হয়তো দেখতে পারেন না, একজন আছে, সে কালকে পোস্ট করলো যে এই মানে এমএলএ ল্যাটসের টাকা অ্যাম্বুলেন্স করে বিষয়টাকে মানে করা হচ্ছে। মানুষ তার কোনো ধ্যানগানই নেই যে এমএলএ ল্যাটসের টাকা আলাদা, একটা এই টাকা আলাদা। এবং এইটা দিয়েছে একটা এজেন্সিকে, সেই এজেন্সির সঙ্গে শর্ত হচ্ছে আমার সে একটা টাকা দেবে, মেনটেনেন্স করবে, কারণ গাড়িটা মেনটেনেন্স করতে একটা বিরাট লাগে। এবং তার জন্য আমরা যাকে বলবো সেটা ছাড় দেওয়া হবে। তার জন্য তখন আমাদের যে টাকাটা সে দেবে বিষয় সেটা একটা বলে মানুষের সামনে আমাকে যেগুলো দেখতে পারে না, বলা হলো সেটা কি অ্যাম্বুলেন্স থেকে সব এই আছে, মানে সবারই মতামত দেওয়ার একটা জায়গা হয়ে গেছে। কিন্তু আপনি যদি মতামত দেওয়ার নাম করে বিকৃত কোনো তথ্য দেন, তাহলে সেটা তো আপনার, এটা তো আপনার ভারতবর্ষের সংবিধান আপনাকে এই দায়িত্ব দেয়নি কারোকে মিসলিড করা। ঠিক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করার অভিজ্ঞতা কেমন? দুর্দান্ত অভিজ্ঞতা। প্রথম আমাকে উনি থেকে বলেছেন, আমি ওনাকে মনে করি বামপন্থার আদর্শিত, মানে বামপন্থায় আমি ওনাকে মনে করি। আমি বামপন্থার নিত সব কিছু ওনাকে আমি দেখি, ওনার লড়াই সংগ্রাম, ওনার বিষয়, ওনার ভালোবাসা, ওনার আমাদের প্রতি দায়িত্ব নেন, যেটাকে কখনো মনে করিনি যেন মনে করি যে আমাদের একজন নেত্রী আছেন যিনি মায়ের মতো আমাদেরকে মায়ের মতো আগলে রেখেছেন, এবং তিনি দায়িত্ব দেওয়ার সময় বিষয়টাকে রাখেন। তিনি আমাকে যখন কতবার বিধায়ক করেন, একটা দুর্দান্ত কথা বলেছে যে আমার দুষ্টু মিষ্টু ছেলে হচ্ছে তাপস চ্যাটার্জি। এটা আমার জীবনের থেকে বড় পাওনার কিছু হতে পারে না। এবং আমি সেদিনকে দলের কাছে মানে লায়াবিলিটিস হব, অ্যাসেট হব না, সেদিন দল ছেড়ে দেবো। মনে রাখতে হবে যে আমার থেকে কিছু দেবার নেই, আমার জন্য দলের কথা শুনতে হচ্ছে, আমার যেন কথায় যেন দল সমৃদ্ধশালী হয়, আমার আচার ব্যবহারে যেন জেনারেল ভোটের থেকে 5টা ভোটও যেন দল বেশি পায়, আমার অ্যাটিটিউড, আমার কাজ করবে। আচ্ছা, অনেকেই এখন বলে থাকে রাজনীতিতে এখন ভীষণ পাওয়ার গেম হয়ে গেছে, পাওয়ার গেমের জন্য অনেকে অনেক রকম সুবিধা সুযোগ পাচ্ছে, এই বিষয়টা কি একমত? দেখুন এগুলো না এক কথায় বললে বিষয় থাকবে। দেখুন রাজনীতিতে পাওয়ার আপনি 2-5 জন 10 জনকে দেখবেন না যেরকম নেই আমি বলবো না, কিন্তু এক্সেপশন দিয়ে আপনি এক্সেপশন ইজ নট এ এক্সাম্পল। আমি একটা মনে রাখবেন যে মানে মনে রাখবেন, দেখুন অনেক মানুষ এখন রাজনীতি করতে গেলে স্যাক্রিফাইস করে, মানুষের আত্মত্যাগ আছে, এরা আছে বলে বিশ্বাস। ধরুন প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরি, মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম ভাবে একটা চটি পড়ে বিষয়গুলো করে, কেউ বলে ভরণ করে, তো এই ভরণটা 4 দিনের জন্য করে দেখ না, তুই এটা 4 ভাগের জন্য করে দেখ না। এটা আমার নিজের মতো বলি। 2 নম্বর চুরি যেভাবে বিষয়টাকে মানে রাখেন,
অগণিত কর্মী আছে যারা মানুষ ভালোবেসে রাজনীতি করে। কিছু মানুষ ধরুন বিভ্রান্ত, সব স্ট্রিমে বিভ্রান্ত আছে। আপনি খেলোয়াড়দের মধ্যে নেই, অন্য স্ট্রিমে নেই, সব স্ট্রিমে কিন্তু এরকম ধরনের বিষয়টা আছে। কিন্তু পলিটিক্স একবারে কিন্তু রাজনীতি সর্বশ্রেষ্ঠ। আইনস্টাইনকে প্রশ্ন করেছিল যে গুরুদেব কে শ্রেষ্ঠ, তিনি বলেছিলেন রাজনীতি শ্রেষ্ঠ। বলছে কেন? এই কারণে যে আপনি জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অ্যাটম বোমা আবিষ্কার হয়েছিল। অ্যাটম বোমার যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা উনি বলেছিলেন যে একটা দেশে শুধু আমেরিকার কাছে পাঠিয়ে দেবে, ক্ষমতাবান হয়ে যাবে। উনি লুকিয়ে অন্য কেউ পাঠিয়ে দিয়েছিলেন। বলেছিলেন যে রাজনৈতিক সিদ্ধান্তটা এটা নেবে হচ্ছে রাজনৈতিক নেতারা। এটা আমি একটা আবিষ্কার করতে পারি, বা ডিস্ট্রিবিউশন, এটা অর্থনীতিরও কথা। আপনি এটা আবিষ্কার করলেন, ডিস্ট্রিবিউশনটা আপনি একটা আর্ন করে কি আপনার ফ্যামিলিতে আপনি কিভাবে ফ্যামিলিটা চালাবেন, মানে চালাবেন। আপনি দেখেন আপনার হাজব্যান্ডের সঙ্গে এন্টারটেনমেন্ট করতে প্রচুর টাকা খরচা করে দিলেন, বাচ্চার প্রতি অ্যাটেনশন দিলেন না। এই যে বিষয়টা, এইটা হচ্ছে রাজনীতির লোকেদের বুদ্ধি করে, এটা চিরকালই নীতি শ্রেষ্ঠ। রাজনীতি অনেকে রাজনীতি মানে একটা খারাপ দিকে উদাহরণ তৈরি করে। রাজনীতিতে হিটলারও আছে, রাজনীতিতে হিটলারকে পতন করার জন্য মানুষও আছে। পৃথিবীর ইতিহাসে যেখানে যেখানে অত্যাচার শাসিত হয়েছে সেটা একটা রাজনীতি, আর তাকে মোকাবিলা করেছে সেটা একটা রাজনীতি। দারুণ। ভোটের সময় প্রতিশ্রুতি নেওয়া হয়, কিন্তু সব তো পূরণ করা হয় না। দেখুন, চেষ্টা করি তো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবটা পূরণ করার চেষ্টা করে, আমি নিজেও অনেকটা চেষ্টা করি। অনেক সময় দেখুন না বুঝে, যেমন আমি একটা না বুঝে ইলেকশনে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছিলাম, ফলে আমি সেটা আমাকে সংশোধন করতে হবে সেই কাজটা। পাথরঘাটার হাসপাতাল করবো হয়েছিল আবেগময় মুহূর্তে, কিন্তু হাসপাতালটা যে জেলা প্রশাসনের, তার থেকে পারমিশন নিতে হয়, তার মানে পারমিশন না নিলে ব্যাপারটা করা যায় না। ইচ্ছে করলেই পাইবে। তখন মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বললেন যেটা জয়েন্ট ভেঞ্চারে বিষয়টাকে করো ইত্যাদি করো। একটা সোজা কথা লিখে দিচ্ছি আমি জিদ্দা, কিন্তু সেটা আমি সবটা করতে পারিনি। আমি প্রচুর কাজ করেছি, কাজের বদলে কাজ করেছি, যেটা করতে পারিনি। এটা মানুষের কাছ থেকে স্বীকার করে নেওয়ার নামই হচ্ছে রাজনীতি। এর থেকেই শিক্ষা গ্রহণ করা, সেকেন্ডবার সুযোগ পেলে ওটাই আমার ফার্স্ট কাজ, বা ওটার জন্য আমি আইন আনতে। দেখুন, একটা টেনিওরে সবাই আইন জানবে এমন না, আইনটা এত করা, আইনটা আমাদের দেশে এমন এইটাকে ম্যাচ করাটাও একটা ব্যাপার। আমি এখনো মনে করি অনেক কিছু কাজে একটা বাধা এসে পড়ে অন্য দিক থেকে, আমলাতন্ত্রের দিক থেকে। সেগুলোকে কীভাবে ওভারকাম করা যায় সেটাকে আমাদের দেখে নিয়ে বিষয়গুলো করতে হবে। আমি সবারই সহযোগিতা পেয়েছি। এই আমার একটা অভিজ্ঞতার মধ্যে বললাম, যেরকম তাই প্রচুর শ্মশান দেখুন ট্রাস্টি বোর্ড দিয়ে নিজেই মানে করার চেষ্টা করেছি। আমি দেখুন নিজের কিছু স্কিম করি, গরিব মানুষ মারা গেলে সৎকারের জন্য কোনো অর্থ লাগলে আমি তাদের দিয়ে দেবো। আমার ওখান থেকে কোনো গরিব মানুষ ওষুধের জন্য ফিরে যাবেন এমন হবে না। আমার 10খানা ধরুন দোকান ধরা আছে ক্রেডিট, মানে তাদেরকে লিখবো, দোকান থেকে ওষুধ দিয়ে দেবে, দোকান থেকে বিষয় করে। আমার নিজের এমএলএ আই ক্লিনিক আছে, আমার নিজের এমএলএ দাতব্য চিকিৎসালয় আছে। ব্যাপারটাকে আমি মানে চেষ্টা করি কীভাবে মানুষকে সার্ভ করা যায়, কীভাবে সার্ভ করা যায়, মানুষকে বিষয়টাকে করা যায়। এবং এটার জন্য আমি আমার জীবনে সকাল থেকে উঠে রাত্রি অবধি ভূত হচ্ছে, মানে এই কাজ করাটাই একটা আমার কাছে মানুষের উপকার করা। বিরোধী দলের মানুষজন বলেন তৃণমূলের নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এটার বিষয়ে আপনি দেখুন বিরোধী দল না, দেখুন মতবিরোধ কোন দলে নেই, সেই তো থাকতেই পারে, এবং সেটা কিন্তু দল শৃঙ্খলা দিয়ে সেটাকে করে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, সংগঠন দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ফর্মুলা করেই তিনি একটি দল করে দিয়ে বিষয়গুলো করেন। তবে দেখুন, একটা ব্যক্তির সঙ্গে একটা বিভিন্ন মানুষ, আমরা বিভিন্ন পরিবার থেকে এসেছি, আমাদের পরিবারেই তো কত রকমের মতবিরোধ থাকাটাই স্বাভাবিক। সেই মতবিরোধটাকে ওভারকাম করা যায়, এইটা একটা ক্রাইসিস আমাদের কাছে আছে। আমার সঙ্গে আপনার একটা লড়াই হলো, ব্যক্তিগতভাবে দুজনের ইগোর লড়াই করলাম, কিন্তু আমাদের দুজনকে তখন একটা কিছু বলতে হবে। আমি যেমন বলি, ধরুন আমি তৃণমূল, আপনি তৃণমূল, আপনার সঙ্গে আমার একটা ডিফারেন্স থাকতে পারে। মেবি আপনি আমার প্রস্তাব নিতে চাইছেন, আমি আপনাকে অ্যাকসেপ্ট করবো না, এর হতে পারে। এটা হওয়ার ভেতরে কোনো অন্যায় নেই, কিন্তু একটা মনে রাখতে হবে, আজকে দেশ যখন সাম্প্রদায়িক বিভাজনে বিভক্ত, আমার সঙ্গে আপনার ইগোর লড়াই থেকে দেশের মানুষ বড়। আমি মনে করি ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। এটা হচ্ছে আমার কাছে সহযোগিতা। রাজনীতিতে নতুন প্রজন্ম যারা আসতে চাইছে তাদেরকে কি বার্তা দেবেন? নতুন প্রজন্মকে বলবো যে ওয়েলকাম, তোমরা আসো, তোমরা দায়িত্ব নাও, তোমরা বিষয়টা নতুন ভাবনার মডেল তৈরি করো,
ভেবো না কেউ কারোর প্যাটার্নাল প্রপার্টিতে আমরা বসে আছি, তোমাদেরই জায়গা তোমাদের নিতে হবে। আমরা কখনো ভাবিনি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা কেউ ভাবিনি কখনো। দেখো তার যোগ্যতা দক্ষতা কোন জায়গায় থাকবে, তিনি যুব নেতা থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, একসময় তিনি যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। এরকম আমাদের রাজ্যের এরকম গুরুত্বপূর্ণ প্রেক্ষিত এরকম অনেক জায়গাতে আছে আছে সবাই সবাই মিলে চেষ্টা করো, তোমরা তোমরা রাজনীতিকে অ্যাভয়েড করো না, রাজনীতি দিয়ে ন্যায্য কাজ দিয়ে তুই বিষয়টাকে রাখো। শুধু ফেসবুকে টোল করলেই রাজনীতি হয় না, তোমার বাস্তব জীবনে ইমপ্লিমেন্টেশনটাও রাজনীতির একটা বড় বড় কথা। সব এইটা রাখো। নতুন প্রজন্মকে আমরা স্বাগত জানাই, তারা এগিয়ে আসুক, এবং আমরা পুরনো প্রজন্মের লোককেও বলবো একটু লিবারেল হয়ে ওদেরকে ওয়েলকাম করুন। কিছু কিছু জায়গা ওদের জন্য ছাড়তে হয়, মানে ছাড়তে হয়, ওদেরকে বিষয়গুলো করতে হয়, এবং তাকে তারাও শিখতে শিখতে মানে মানে যেমন আমাদের দলে এবার যুবদের সিদ্ধান্ত হয়েছে 40-এর ওপর কারোকে রাখা হবে না, রাখেনি কারোকে রাখেনি বিষয়টাকে, একটা ফ্রেশ আইডিয়া, মানে চেষ্টা করেছেন দল, দল চেষ্টা করেছেন, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি এই নিয়ে ভাবেন, রিসার্চ করেন। দল মানে আমাদের দেশে আমাদের দলহীন গণতন্ত্র না, দল দেখে আমাদের দেশে মাল্টি পার্টি সিস্টেম, পলিটিক্যাল পার্টি যদি শুদ্ধ না হয় তাহলে সিস্টেমটা কিন্তু গুলিয়ে যাবে। একটা ছোট র্যাপিড ফায়ার করি, করুন না, যা ইচ্ছে করুন, আপনার পাল্লায় পড়েছে আপনি এখন আমি আপনার সঙ্গে, আপনি আমার ইউ আর মাই ফ্রেন্ড, আপনি আমাকে খুব কোশ্চেন করতে পারেন, আমি আপনাকে সেভাবে উত্তর দেবো। দেবো আমি নিজে বিশ্বাস করি ফায়ার খেলে ফায়ার করতে পারি। এক কথায় রাজনীতির মানে কি? এক কথায় রাজনীতির মানে কি? নীতির মধ্যে শ্রেষ্ঠ সেটা হচ্ছে রাজনীতি, নীতির মধ্যে নীতির শ্রেষ্ঠ। আমি সমাজ, আমি একটা শিক্ষকতা করেছি, ষষ্ঠী পড়ে সমাজ পড়েছেন কিনা জানি না, পথের রাজা রাজপথ, এরা পড়েছেন নিশ্চয়ই। আমি তো খুব কম বয়সী মেয়েই হবেন পড়েছেন, আমিও পড়াতাম। রাজনীতি হচ্ছে নীতির রাজা, নীতির রাজা, নীতির মধ্যে শ্রেষ্ঠ, এটাই হচ্ছে রাজনীতি। বলতে পারেন আপনি খুব খারাপ কাজ করছেন, আপনি রাজনীতি করে ভালো কাজটা করুন, ওটা তো রাজনীতি। ঠিক। এটাই। আপনার রাজনীতিতে আইডল কে? মানে দেখুন, আইডিয়াল আমার মানে আইডল মানে কাউকে ইউ লুক আপ টু সামওয়ান দেখে এসেছেন। ধরুন মমতা ব্যানার্জি তো মাথায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কাছে একদম এই সময় জুড়ে মনে হচ্ছে তার মানে প্রচারকের মডার্ন প্রচারক, আধুনিক তার মানে বিষয়টার মধ্যে ব্যাপারটাকে রাখছেন। আমি যখন লেফট করতাম তখন জ্যোতিবাবুর প্রতি আমার একটা আকর্ষণ ছিল। আচ্ছা আচ্ছা। আর আর সিনেমা জগতের মধ্যে অমিতাভ বচ্চনের প্রতি আমার নস্টালজিয়া একটা ফিলিংস আছে। আমার জীবনে টাচ করার ইচ্ছে আছে, আমার জীবনে হয়তো আমি সচিন তেন্ডুলকারকে টাচ করেছি, ওনাকে টাচ করবো সামনে বছর 50 বছর পর্যন্ত। বাহ, দারুণ। কাজ না পরিবার, কোনটাকে বেশি সময় দেওয়া যায়? পরিবার তো কখনোই দেখলাম না, মানে আমি ধন্যবাদ দেবো আমার স্ত্রীকে বা একে যে আমাকে দারুণ, আমি কোনোদিনই পরিবারে মানে আমি কোনোদিন বাজার হাতে করে আমাকে কখনো কেউ করতে দেখেনি। আর ছোটোবেলায় যখন মেয়ে হয়েছিল, মেয়ের জন্য লেবু কিনতাম, নাগপুর থেকে ফল কিনতাম, পরে নাতনি হয়েছে এই কাজটা করেছি। আমি একটি ছেলে, আমার ছেলে পুত্র সমান গণেশ, ও যখন ছোটো ছিল ওর জন্য কিছু কিনতাম, এইটা ছাড়া কারোর কাছে কিছু নেই। এখন শুধু বলুন, এখন একটা জিনিস জানি, লজেন্সের দাম কত জানি, লজেন্স আগে বাচ্চাদের মধ্যে বিষয়টা করি। আমার ছোটোবেলায় এক টুকরো লজেন্সের জন্য ফ্যালফ্যাল করে তাকাতাম, বড় লোকেরা টপি খেত, যত বাচ্চা আছে সব বাচ্চাকে লজেন্স দাও। এরা আমার গাড়িতে আমরা 3টে জিনিস থাকে, একটা হচ্ছে লজেন্স, একটা হচ্ছে গরিব মানুষের জামা কাপড়, আর হচ্ছে বৃদ্ধ মানুষের লাঠি। তাহলে আজকে আমরা লজেন্স পাবো, আছে কিনা? আচ্ছা আছে কিনা? আর লাঠিও পাবে, লাঠি আপনাকে দেবো না, আপনার লাঠি নিতে হবে না, চাইটা কেনা, কারণ আপনি আমার থেকে অনেক কম বয়সী মেয়ে, খুব হ্যান্ডসাম, আপনি লাঠি নিয়ে দেখতে খারাপ লাগে। আচ্ছা, রাজনীতিতে যদি না আসতেন তাহলে কোন পেশার সাথে যুক্ত হতেন? তো কী পেরেছে, রাজনীতি আমাকে অনেক কিছু দিয়েছে। আমি সাধারণ ঘরের একজন প্লেন গ্র্যাজুয়েট মানুষ, সংসার করতাম, ঘর করতাম, বিষয়গুলো করতাম। এখন আমার বয়স 64, রিটায়ারমেন্টের লাইব্রেরি করতাম। রাজনীতি আমাকে অনেক কিছু দিয়েছে। রাজনীতি ছাড়া আর কিছু আসতাম, তবে একসময় শিক্ষকতা করার আগ্রহ ছিল, ইত্যাদি ছিল। একসময় মনে মনে কষ্ট হতো, ভালো করে চাকরি করলাম না, কিছু করলাম না, কিন্তু যাক সমাজে কিন্তু রাজনীতি আমাদেরকে অনেক সম্মান, মান, ইজ্জত, সামাজিক সম্মান বিষয় করলো। আমি মাঝে মাঝে হাসি, আমার ছোটোবেলার বন্ধু চায়ের দোকানদার, সে এখন আমাকে আপনি বলে কথা বলে, সে আমার সঙ্গে তুই বলে কথা বলা এইটা সে ভুলে গেছে। ভাবি কি, আমার এক বন্ধু ছিল, সে মনে করবে দেখে হচ্ছে ক্ষমতার জন্য এখন তুই বলার লোক নেই।
আমি তার কারোর বন্ধু, ব্যক্তিগত কিন্তু জীবনে এটা তো উইথ টাইম আপনি অ্যাচিভ করেছেন। না না, এটা আমি দেখেছি। আমার বন্ধু এই আপনি বলে দেখা বলছি, তুই আমাকে আপনি বলছিস, তোর সাথে আবার ছোটবেলায় একসাথে খেলেছি, জামা কাপড় ধরে টানাটানি করেছি। এগুলো হয় মানুষের, এটা সমাজ জীবনটা এমনভাবে ব্যাপারটা থাকে। এই জন্যই বলেছি পাওয়ার হচ্ছে একটা ছুরি, ছুরি সমাজ বিরোধীরা মানুষকে মারে, ডাক্তার নার্স ছুরি দিয়ে সেবা করে। আমরা যদি সন্তান প্রসব করে থাকেন, যদি আপনি প্রসব বেদনা থাকেন, ওই সময় ডাক্তার যখন ছুরি নিয়ে আসতেন ভয় পাননি, ভেবেছেন যে আমাকে রিলিজ করুন, সন্তানটা হোক। এখন এক্সপিরিয়েন্স হয়নি, বাট হ্যাঁ বুঝতে পারছি যেটা মানে বলছেন। দেখবেন এটা হচ্ছে কোনো মায়ের একটা আপনি ফিলিং দিয়ে বুঝতে পারবেন। মানে মানে একদমই এটা দেখবেন নারীদের মধ্যে একদম একদম থাকবেই দেখবেন। যখন গর্ভবেদনার সময় আপনি একটা টেনশনে থাকে মায়েদের, তখন যদি ডাক্তার ছুরি নিয়ে আসছে আমার টেনশন থাকবে না, আমাকে রিলিজ করতে আসছে। আর সমাজ বিরোধী যদি আপনাকে ধরে, তখন আমি ভাববেন যে আমাকে মারতে আসছে, আমার জীবন অত্যাচার করতে আসছে, আমার সম্মান অসম্মান নিতে আসছে। এই দুই পাওয়ারের মধ্যে ইউজ করাটাই মানে মানে কার্যকর সম্পর্কটা হচ্ছে আপনি কেমনভাবে বিষয়টাকে ব্যবহার করবেন। ঠিক ঠিক। আর জীবনের মোটো কি? মোট হচ্ছে ধরুন গরিব মানুষের জন্য বিষয়টাকে করা। জীবনে যদি কোনো ভুল করে থাকি, কোনো ধরুন অনর্থক কোনো অর্থ নিয়ে থাকি, তাহলে মানুষকে রিটার্ন করে দিতে পারি, মানুষকে বিষয়গুলো করতে হয়। এটা আমার জীবনের একটা মোটো। যদি কখনো কোনো ভুল করে থাকি, ধরুন অনেক সময় হয়েছে, ধরুন বয়স কম, অনেকদিন ধরে আছি, হয়তো দুমদাম করে একটা কারোর থেকে কিছু করে ফেলেছি, মানে আমি জানি আমি জানি, ধরুন কিছু না, ধরুন চেয়ারম্যান ছিলাম, তখন একটা করেছি, ভেবেছি যে আমার জীবনে এতখানি সম্পত্তি দরকার, এত মানুষের তো দরকার, মানুষ তো আমাকে নেতা করেছে, এত দরকার কিছু সাফিসিয়েন্ট, ঠিক আছে ঠিক আছে, বাকি বিষয়টা মানুষের জন্য করো। এটা আমার জীবনে আর মতো যার জন্য ভাবতে পারি, হিম্মত দিয়ে, বুকের চওড়া দিয়ে। আমি যেদিন মারা যাব, সহকর্মীদের বলেছি আমার নিজের শ্মশানে পোড়াবে, চোখটা দান করবো, হৃদয়টাকে একটুখানি টেস্ট করে তোমরা দেখবে, হৃদয়টা নেবে। কারণ যখন কোভিড হয়েছে, তখন ভাবিনি 1.5 কোটি 2 কোটি টাকার জিনিস ধার করে মানুষের থেকে নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি, পরে সব আমরা করে করে শোধ করেছি। আর উপরওয়ালা আমাকে জুটিয়েও দেয়, উপরওয়ালা আমার কাছে বিশ্বাস করে। আমি আমার উপরওয়ালাতে বিশ্বাস করি, কখনো মনে হয়নি যে এইবার পারবো না, কিন্তু মানুষ আমাকে ঠিক বিষয়টাকে করেছে, মানে করেছে। এগুলো আপনাকে কীভাবে বলবো, এরকম আমি স্টুডিওতে বসে আছি, আপনি ভাবতে পারেন আরে নেতা তো আর শুধু নিজের কথা বলে যাচ্ছে। আমি আপনাকে আজকে পরিচয় হলো, আমি আপনাকে ওয়েলকাম করবো, আমার যে কোনো কাজে আপনি ফলো আপ করবেন, কালী পুজোটা আসবেন, তাহলে কিছুটা মেলানোর ক্ষেত্রে বিষয়টা থাকবে। আমি তো আপনাদের সঙ্গে এটা করতে এসেছি, মানে তো শুধু একদিনের একটা রিলেশন করতে আসেনি, আমার কার্যক্রম সম্পর্কটা কেমন, এটা তো আপনারা সেটা মানে মানে ভালো করেই দেখতে পাবেন সে বিষয়টাকে আছে। যেমন আমি দেখুন, একটা আমার কাছে খবর আসলো যে ধরুন আমার মেয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিজেপির যে ছেলেটি, সেটা খুব গরিব, তার স্ত্রী মারা গেছে, তারা খুব সংসার চলে না, তাহলে এমন একটা কঠিন রোগ হয়েছে, কেউ দেখার নেই। আমি নির্দেশ দিয়েছি তাকে দেখতে হবে, তার চিকিৎসার দায়িত্ব নিয়েছি, বাচ্চাটাকে রামকৃষ্ণ মিশনে বিষয়গুলো করেছি। অথবা ধরুন আমার আমার এলাকার একটি মেয়ে সে এখন 11-12 পড়ে, যখন সে মাধ্যমিক পরীক্ষা দেবে, আগের মুহূর্তে বাবা মা 3 জনে মিলে সুসাইড করার সিদ্ধান্ত নেন। বাবা মাকে মেরে দেন, মা বাবাকে মেরে দেন, মেয়েটাকে হাফ মার্ডার করে দিয়েছিল। এই খবর পাওয়ার পর আমরা নিয়ে এসে আমি এখানকার নার্সিংহোমগুলোতে বিষয়গুলো করে এক নার্সিংহোমকে বাধ্য করি, তাকে করে সুস্থ করি। সেই মেয়েটির দায়িত্ব নিয়ে রামকৃষ্ণ মিশনে রেখেছি। সেই মেয়েটিকে আমি বিষয়টাকে করবো, আমার জীবনের ব্রত হচ্ছে এই মেয়েটিকে বড় করবো। এটা হচ্ছে আমার কাছে হাত জোর করে ভোট নেওয়ার শিক্ষা মানুষের কাছে, যে একটা বিষয় আছে। অথবা আমার মেয়ের নাম মাম্পি, সে এখন দারুণ স্ট্যাটাসের, সে মেয়র ইন কাউন্সিলের মেম্বার, তার হাজব্যান্ডও খুব ভালো এতে আছে। এরা মাম্পি নামে একটি মেয়ে বস্তি বাড়িতে, বাবা মারা গেছে, মা মারা গেছে, আমি যখন গেছি তখন মানুষ আমার দিকে তাকিয়ে বলছে মেয়েটির কী হবে, তাহলে তোমার নাম কি, বলে মাম্পি। বলতে আমি তুমি তোমার মেয়ে, তোমার তাই ওর মাসিক দায়িত্ব, মাস্টার ডিগ্রি করানো, সবটা কমপ্লিট করে এত সুন্দর মেয়ে হয়েছে, বিষয়টাকে রাখা। তোর জীবনে এগুলোই হচ্ছে বিষয় রাখা। এটাই আমি জনপ্রতিনিধিদের কাছে বলি, দেখো জনপ্রতিনিধি হলে অনেক কিছু তোমার কাছে হাত ছাড়িয়ে দেবে, একটু বিষয়টাকে রাখো। মাঝে মাঝে যে বিরক্ত হই না তারা, খুব ভালো ভালো গাড়িতে চড়তে হবে, এটাই শুধু একমাত্র মতো হওয়াটা উচিত না। আমি অ্যাপার্ট ফ্রম পলিটিক্স বলছি, একজন সাদাসিধে জীবনযাপন করাটাও রাজনীতিবিদদের কাজ হওয়া উচিত। আগামী 5 বছরে আপনার স্বপ্নের কি কোনো মানে স্বপ্নের প্রজেক্ট কিছু? দেখুন আমি বলবো না, এই ভাষা কি বলবো, আমার করতে পারবো না। আমার স্বপ্ন হচ্ছে, ধরুন আমার না, আমাকে নিয়ে আমার বন্ধু বান্ধবরা বলে আমার কোনো বাজেট নেই, শুরু করি। এই দেখুন, আমি আপনাকে বলবো আজকের তারিখ বলবো, 1 বছরের মধ্যে আমি 4.5 কোটি টাকা দিয়ে বার্নিং গার্ড ধরেছি, দেখবেন এটা বাড়বে। আমি যখন যাবো প্রজেক্ট বেড়ে যাবে, মানে কাজকর্ম করবো। আমার স্বপ্নের প্রজেক্টের মধ্যে পাথরঘাট হাসপাতাল আছে, হাসপাতালে একটা বড় হাসপাতাল করার পরিকল্পনা আছে। সুজিত বসু নাকি একটা ভালো করেছেন, আমি সুজিত হাসপাতাল
দেখবো। আমিও চেষ্টা করবো কোন যদি বড় দায়িত্ব হয়। ফায়ার ব্রিগেডটা করেছি, স্যাংশন হয়েছে। আমার অনেক কাজই ধরনের বিষয় আছে। আমি যেখানে থাকি ঠকাইনি মানুষকে। কলেজ করেছি, এখনও কলেজের জন্য বিষয়গুলো করি। এবং আপনি জানেন কি না জানি না, এটা বোধহয় প্রচার করার দরকার আছে। আমি যে মাইনে পাই সেটা আমি নিই না, কিন্তু আমি কিন্তু সেটা কিন্তু কী করি, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ফর্গ করে দেয়, আমি ফর্গ করি না। আমি তো মমতা ব্যানার্জি মতো অত এটা আমি তো লোভী। আমি টাকাটা নিয়ে কী করি, 8টা বুথের গরিব মানুষকে ওষুধ দিয়ে দাও। মানে যে মানুষটা বিষয়গুলো করছে এই টাকাটা আমার টাকা। আমাকে অনেকে বলেছে, আরে এটা তো হচ্ছে হোয়াইট টাকা, এই টাকা রেখে দাও। আর হচ্ছে আমার ব্ল্যাক টাকা আর হোয়াইট টাকা কিছু দরকার নেই। এই যে আমি মাইনে পেয়ে মানুষে পাই, এটা মানুষকে আমি দান করবো। আমি আপনাকে সম্ভবত ধারণা যে আমি যদি মানে 5 বছরে যদি আপনি হিসেব করে দেখেন, মানে দেখেন যে প্রায় মানে বলতে পারেন যে প্রায় 1 কোটি 1.5 কোটি টাকা যে আমি স্যালারি পেয়েছি, তা কিন্তু আমি সবটাই আমি একটাও কিন্তু নিজের চোখে নিয়ে নিই। কোনো মানুষকে দিয়েছি, কোনো প্রয়োজনে দিয়েছি। সেদিন একটি বাচ্চারা এলো, কাকু বিসিএ পড়বো, নিয়ে যাও টাকা। মানে এরকমভাবে বিষয়টাকে রাখি। একটা উদাহরণ তৈরি করি, দুঃখ লাগে কি জানেন, এগুলো খুব একটা এমফাসিস হয় না। এইগুলো যদি এমফাসিস আমাকে করতে হবে না, তাহলে একজন জনপ্রতিনিধি চ্যালেঞ্জ করে, এই চ্যালেঞ্জটা হোক, তারপর সেটা যেটা করছে, ঠিক আছে বাবা আমি এটা পড়বো, আমি এটা করবো, আমিও তাহলে আমার এই টাকাটা না নিয়ে করবো। এটা যদি একজন কেউ করে না, আপনাকে দেখে যদি এটা আমি মনে করবো পারে। এটা আমি কন্ট্রিবিউশন করলাম সিনিয়র পলিটিশিয়ান হিসেবে। এইটা আমার একটা। আর আমাদের পডকাস্টের থ্রুতে আই থিঙ্ক অনেক লোক আপনার যে এরকম একটা জীবন যাপনের মন্ত্র আছে সেটাও জানতে পারলো। অনেকে হয়তো অন্যভাবেই দেখে আপনাকে। স্যার, আজকে আমাদের এই পডকাস্টের থ্রুতে আপনাকে অনেকে অন্যভাবে চিনুন। কারণ সবাই জানে হয়তো, হ্যাঁ, একজন রাজনীতিবিদ, তাদের ডিফারেন্ট একটা আইডিওলজি বা অন্য রকমের একটা পার্সোনালিটি থাকে। তবে আমাদের এই শোতে আপ ক্লোজ অ্যান্ড পার্সোনাল আপনার অনেক, যে আপনি এত ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত, সেটাও দর্শকের কাছে গিয়ে পৌঁছালো। আপনি এটা বলুন, আমাদের এই পডকাস্টে এসে কেমন লাগলো? কারণ আমরা খুবই নতুন শুরু করেছি। দেখুন, ভালো লাগলো। কিছুক্ষণ ধরুন কোলাহল থেকে, মোবাইল থেকে মুক্ত পেয়ে আপনার সাথে কথোপকথনের মধ্যে দিয়ে নিজের জীবন, নিজের বিষয়, কিছুক্ষণের জন্য তো মনে হয় যেন বাল্য জীবনে চলে গেলাম, যৌবনে চলে গেলাম। এগুলোই হয়, এগুলো থেকে বিষয়টাকে রাখা হয়। আমার খুব ভালো লাগলো আপনাদের বিষয়টাকে জন্য। এবং আপনি অনেকগুলো প্রশ্নই ব্যক্তিগতভাবে মানে করেছেন। আমি একটু সব কিছুর মধ্যে দিয়ে ব্যাপারটাকে রাখার চেষ্টা করি। আমারও খুব ভালো লাগলো। আপনাদের এরকম এই চ্যানেলে আমি সফলতা কামনা করি। এগিয়ে চলুন, আমরা সঙ্গে আছি আগামী সাথে থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো একদিন নিশ্চয়ই আমরা আবার পডকাস্টে আপনাকে পাবো। নিশ্চয়ই দেখা হবে। ভালো থাকবেন স্যার। নমস্কার।